সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি জানি আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখে থাকেন। আজকের যে অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। একটি হচ্ছে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বেরিয়েছে। এটির অর্থ কি, আমাদের সবার উপর এটি প্রভাব কেমন পড়তে যাচ্ছে, কারণ আমরা অনেকেই বাড়ি কেনার জন্য অপেক্ষা করছি, রিফাইন্যান্সের জন্য অপেক্ষা করছি, বা গাড়ি কেনার জন্য অপেক্ষা করছি, অথবা ব্যবসার জন্য কোনো নতুন লোন টোন নেওয়ার কথাও চিন্তা করছি। আমরা কোথায় যাব, এর প্রভাব আমাদের উপর কেমন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিটকয়েনের যে মূল্য সেটি বেড়ে আকাশচুম্বী হয়েছে এবং উপরের দিকে যাচ্ছে। অনেকে বলছেন যে এটি $1 লক্ষ ছাড়া যেতে পারে। কিন্তু কেন, এই কেনর জন্য সেটিও ব্যাখ্যা করার চেষ্টা করবো এবং সেখান থেকে শুরু করার চেষ্টা করবো। এবং অনুষ্ঠানের শেষ অংশে আমি তুলে ধরবো আমার মতামত। আনিসুল ইসলাম, ওয়াচিং ফ্রম আলবেনি, থ্যাংক ইউ আপনাকে। দেখার জন্য থাকবেন পুরোটি সময় জুড়ে আশা করছি। চলুন দেরি না করে, আজ অনেক তথ্য থাকবে এবং সেই সাথে থাকবে বিশদ কিছু ইনফরমেশন। আমি মনে করি অনেকের কাছে এটি গুরুত্বপূর্ণ হবে এবং ট্রাম্প ইতিপূর্বে কী বলেছেন সেগুলো আমরা দেখে নিব কিছুক্ষণ পরেই। কিন্তু প্রথম কথা হচ্ছে বিটকয়েন অ্যাক্ট 2025, এটির কি অর্থ আপনারা অনেকেই জানেন। ইতিপূর্বে বেশ কিছুদিন আগে প্রেসিডেন্ট ইলেক্ট, বর্তমানে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন বিটকয়েনের বিরুদ্ধে, ঘোরতর পক্ষে, হি ওয়াজ এগেনস্ট ইট। কিন্তু এখন উনি হচ্ছেন অনেক বড় সমর্থক, হি হ্যাজ বিকাম আ গ্রেট সাপোর্টার। সো আপনারা জানেন ট্রাম্প প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন, হি ইজ দ্য প্রেসিডেন্ট ইলেক্ট, এবং জানুয়ারিতে উনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এবং অনেকেই আশা করছেন যে ক্রিপ্টো মার্কেটে, স্পেশালি বিটকয়েন মার্কেটে একটি বুম আসতে যাচ্ছে 2025 সালে। এবং আমি সেটিরই বেশ কিছু অংশ আমি তুলে ধরবো আপনাদের কাছে। আই এম গোয়িং টু শো ইউ ওয়াই, কেন। কিন্তু এই কেনতে যাওয়ার পূর্বে আই ওয়ান্ট টু শো ইউ ট্রাম্প ইতিপূর্বে কি বলেছিলেন। এবছরের ঘটনা, সবই 2024 রিসেন্টলি। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উনি ডে 1-এ কি করবেন, প্রেসিডেন্ট হওয়ার পরে যে শপথ নেবেন, ডে 1 প্রথম দিন উনি কি করবেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে। গ্যারি গ্যান্সলারকে উনি ফায়ার করবেন, ইউ আর ফায়ার্ড, আপনাদের মনে আছে নিশ্চয়ই তার একটি শোর কথা। ওকে, সো এই গ্যারি গ্যান্সলারকে চলুন দেখে নিই অন স্ক্রিনে। ওকে, আমি যেটি ক্লারিফাই করতে চাই, আমরা যদি অন স্ক্রিনে দেখতে পারি, দিস ইজ গ্যারি গ্যান্সলার। আপনারা যাকে দেখছেন ইনি হচ্ছেন SECর চেয়ারম্যান। SEC হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গ্যারি গ্যাংসলার। উনি খুব ঘোরতর বিরোধী ক্রিপ্টোর ব্যাপারে। হি হ্যাজ অ্যান অ্যাগ্রেসিভ স্ট্যান্স এগেনস্ট ক্রিপ্টো। এবং ট্রাম্প চান ঠিক তার অপোজিট, উনি শিথিল করে নিয়ে আসতে চান ক্রিপ্টোর ব্যাপারে যত রকম রুলস অ্যান্ড রেগুলেশন আছেন। সো ট্রাম্প ইজ অল অ্যাবাউট লুসেনিং আপ দ্য রেগুলেশনস। ওকে, তার কারণে ট্রাম্প চান ওনাকে ফায়ার করে দিতে, অর্থাৎ বহিষ্কার করতে। সো ট্রাম্প ওয়ান্টস হিম আউট বেসিক্যালি। নাও আরেকটি জিনিস কিছুক্ষণের মধ্যে দেখাবো আমি, বিটকয়েন অ্যাক্ট। এটি আসলে এখন একটি কংগ্রেসে আছে, আজকে নেই, বেশ কিছুদিন ধরে আছে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন দিচ্ছেন। হি ইজ ব্যাকিং দিস। আমরা যদি অনস্ক্রিনে দেখতে পারি, এটি যেটি আপনারা দেখছেন, এটি আসলে তোলাই হয়েছিল সেনেটে, ওয়াজ অরিজিনেটেড ইন দ্য সেনেট। তুলেছিলেন সেনেটর লুমিস। সো ইন শর্ট, সংক্ষেপে এই বিলটির নাম হচ্ছে বিটকয়েন অ্যাক্ট অফ 2024, এই বছরের কথা বলছি। নাও যদি আমরা পরবর্তী অনস্ক্রিনটা দেখি, পেজ 2 যেটি আপনারা দেখছেন এখন, আপনারা খেয়াল করবেন US গভর্নমেন্ট উড বাই অ্যান্ড স্টোর, আমেরিকার সরকার ক্রয় করবেন এবং মজুত করবেন লার্জ কোয়ান্টিটি, ব্যাপক বিশাল একটি নাম্বার অফ বিটকয়েন্স, যার কারণে তারা বলছেন যে স্ট্রেংথেনিং দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড হেজ এগেনস্ট ইকোনমিক আনসার্টেনিটি। ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো করার জন্য এবং আমেরিকার হেজ এগেনস্ট ইকোনমিক আনসার্টেনিটি, অনিশ্চিত বা অর্থনৈতিক অনিশ্চয়তা যদি থেকে থাকে, মনিটারি পলিসি অর ইনস্টেবিলিটির ব্যাপারে সেটির একটি সেফগার্ড হিসাবে। সো দ্য US গভর্নমেন্ট যেটি করবে এসেনশিয়ালি, আমরা যদি পরবর্তীতে দেখি, সেটি যেটি দেখছেন আপনি, তারা একটা স্ট্র্যাটেজি বানাবে, স্ট্যাবলিশ এ স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ। বিটকয়েনের তার রিজার্ভে রাখবেন, এটার জন্য তারা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করবেন। সো তার
কিভাবে তারা ক্রয় করবেন, একটি প্রোগ্রাম তৈরি করবেন। এই প্রোগ্রামটির নাম হচ্ছে দ্য পারচেস প্রোগ্রাম ফর বিটকয়েন, ওকে, যেটি আপনারা দেখছেন। অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। সো দ্য গভর্নমেন্ট ক্রয় করবেন 2 লক্ষ বিটকয়েন প্রতি বছর, 200,000 বিটকয়েন্স পার ইয়ার। কতদিন করবেন তারা? 5 বছর, আগামী 5 বছর, এ পিরিয়ড ওভার 5 ইয়ার্স, ওকে। সো এটির মাধ্যমে তারা কি করবেন? কমপক্ষে অর আপ টু 1 মিলিয়ন বিটকয়েন টোটাল তারা ক্রয় করবেন। বাট হিয়ার ইজ দ্য প্রবলেম, হিয়ার ইজ দ্য থিং, যদি গভর্নমেন্ট এটি কেনা শুরু করে দ্য বিটকয়েন, দেন আপনারা জানেন বিটকয়েনের মূল্য অলরেডি বেড়ে গেছে, 60,000 ছিল, এখন 80,000, এবং এটি আরও ঊর্ধ্বগামী হবে, স্কাই রাকেট, দ্য প্রাইস উইল স্কাই রাকেট। এবং এটি যেই ফিগারে আপনারা আছেন এখন দেখছেন, এটির অনেক উপরে চলে যাবে। এই ফিগারটি হবে মাচ হায়ার দেন আপনারা যেটি এখন দেখছেন, অনেক বেড়ে যাবে এটা। এবং তারা বলছেন যে তারা এটি ক্রয় করবেন। এটি ক্রয় করতে যে অর্থ এখন দরকার, তখন দরকার পড়বে কয়েকশো বিলিয়ন ডলার, এবং এমনও হতে পারে ইউএস গভর্নমেন্টের 1 মিলিয়ন বিটকয়েন কিনতে $1 ট্রিলিয়ন প্রয়োজন পড়তে পারে। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যদি 1 ট্রিলিয়ন দরকার, 1 ট্রিলিয়নের অর্থ প্রয়োজন পড়ে, ডলারের প্রয়োজন পড়ে, অ্যান্ড তারা এটি বিটকয়েনের পিছনে খরচ করবেন, দ্যাটস নট আ লট। কেন এটা অনেক অর্থ নয় ফর ইউএস গভর্নমেন্ট? আপনারা খেয়াল রাখবেন, তারা বলছেন আগামী 5 বছরে তারা এটি করবেন। আপনাদের সবাই জানার কথা যে আমেরিকা কিন্তু বাজেট ঘাটতি আছে প্রতি বছর, এই ডেফিসিট স্পেন্ড, বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও তারা খরচ বাড়িয়ে যাচ্ছেন এবং খরচ করেই যাচ্ছেন। সো ইউএস গভর্নমেন্ট ডেফিসিট স্পেন্ড, দ্য ফেডারেল প্রোগ্রামস অ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট ডেফিসিট স্পেন্ডস অ্যাবাউট $2 ট্রিলিয়ন। প্রতি বছর $2 ট্রিলিয়ন তাদের বাজেট ঘাটতি থাকে, এটি তারা ধার করে খরচ করেন। ভেরি গুড। সো $1 ট্রিলিয়ন আগামী 5 বছরে, নট মাচ। কিন্তু কথা হচ্ছে এটি আসবে কোত্থেকে? কেন আমি এই প্রশ্ন করছি? কারণ সরকার তো আয় করে, সেখান থেকে তারা ব্যয় করে, লোন করলেও এটি একটি আয়, এবং তার এই লোনটি পরিশোধ করতে হয়। হাউ দে আর গোনা গেট দিস মানি বিটকয়েন কেনার জন্য? সো হোয়াট দে গোনা ডু, এটি একটি প্রশ্ন। দ্য ফেডারেল রিজার্ভ আপনি জানেন কাজ করে ফেডারেল গভর্নমেন্টের সাথে, ইন কনজাংশন উইথ দ্য ফেডারেল গভর্নমেন্ট। নাও তারা কি করবে? তারা নতুন করে ডলার ছাপাবেন। দে আর গোয়িং টু প্রিন্ট ইউএস ডলার্স। আপনারা জানেন অনেকেই ইউএস ডলার এখন কোন স্বর্ণের এগেনস্টে নেই। ইন গড উই ট্রাস্ট লেখা আছে ডলারে, বহির্বিশ্বে এবং এখানেও অনেকে আমরা জানি এটিকে আরেকটি নামে ডাকা হয় ফিয়াট কারেন্সি, যে কারেন্সির রিয়েলি কোনো ব্যাকআপ মূল্য নেই, ভৌতিক। ওকে, দ্য ফিয়াট কারেন্সি, দ্য ইউএস ডলার ছাপাবে কে? ফেডারেল রিজার্ভ। কোথা থেকে ছাপাবেন? নাম্বার বার করবেন, তারা ছাপিয়ে নেবেন, টু বাই দ্য বিটকয়েন্স। আর কোনো উপায় নেই। কেন? আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে উনি ট্যাক্স আরও কমাবেন সবার। সেটি যদি হয়ে থাকে, সরকার আয় আরও কমতে যাচ্ছে, বাড়বে না। কাজেই দে হ্যাভ নো আদার চয়েস, এই একটি চয়েস। ওকে, নাও যখন বিটকয়েন সংগ্রহ করা হবে বাই দ্য পারচেস প্রোগ্রাম, আমার পরবর্তী ক্লিপটি যদি দেখি, ওকে, এটি জমিয়ে রাখা হবে কমপক্ষে 20 বছরের জন্য। দে উইল হডল ফর 20 ইয়ার্স, মিনিমাম অফ 20 ইয়ার্স, কমপক্ষে 20 বছর। না, পরবর্তী স্ক্রিনে হেয়ার আর যেটি আপনারা দেখছেন এটি প্রোগ্রাম। পরবর্তী স্ক্রিনটি আমরা যদি দেখি একটু, এটি হচ্ছে একটি গ্রাফ যেটি আমাদের দেখাচ্ছে যে আমেরিকা, দ্য ইউনাইটেড স্টেটস অলরেডি হ্যাজ দ্য টপ গভর্নমেন্ট। বিশ্বের যতগুলো দেশ আছে তার মধ্যে আমেরিকার সরকার এই মুহূর্তে 2,13,000 বিটকয়েন আছে তাদের হাতে। কোথা থেকে আসলো এটি তারা জবরদখল করেছেন অন্যান্য মানুষের কাছ থেকে, অন্যান্য কোম্পানির কাছ থেকে, যারা ডিজিটাল ইললিগাল কাজ করছিলেন অথবা ডুইং ইললিগাল অ্যাক্টিভিটিস। বাট ইউ উইল অল সি পরবর্তীতে যে স্ক্রিপ্ট যেটি দেখবো আমরা পরবর্তী। ওকে, এটি হচ্ছে অন্যান্য দেশ এবং গভর্নমেন্ট তাদের কাছে কি পরিমাণ আছে। তাদের কাছে খুব অল্প সংখ্যক বিটকয়েন আছে। ইফ ইউ টেক এ লুক অ্যাট দিস চার্ট, আপনি দেখবেন যে অল দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য ইউএস গভর্নমেন্ট কম্বাইন, সবার কাছে অল দ্য কান্ট্রিজ এবং দ্য ইউএস অ্যান্ড অল দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য গভর্নমেন্ট, বিশ্বের সব কয়টি দেশ এবং সরকারের সব সমষ্টিগতভাবে তাদের কাছে আছে 5,29,000 বিটকয়েন ইন টোটাল।
5,29,000 বিটকয়েন, এটা একটা গুরুত্বপূর্ণ নাম্বার। 5,29,000 বিটকয়েন আছে সব দেশ মিলিয়ে। যদি এটা পার্সেন্টেজ অর্থাৎ শতকরার হিসাবে নিয়ে আসেন তাহলে 2.5% বিটকয়েন হবে। নাও কেন এটি বলছি, আসছি সেই প্রসঙ্গে। ইফ আই ওয়ান্ট টু কিপ দিস ইন মাই, আপনি এটি মনে রাখবেন যে নাম্বারটি আপনাকে বললাম 5,29,000, 2.5% বিটকয়েন পুরো বিশ্বের গভর্নমেন্টের কাছে আছে, আমেরিকার কাছে আছে, অনেক বেশি আছে। ওকে, দিস বিল কি চায়, তারা এই বিলের মাধ্যমে 1 মিলিয়ন বিটকয়েন ক্রয় করতে চান। দেখি পরবর্তীটি চার্টটি, যেটি আপনারা দেখছেন এখন। সো রাইট নাও এই মুহূর্তে 20 মিলিয়নের কিছু কম সংখ্যক বিটকয়েন এক্সিস্ট করে, অর্থাৎ আছে। 20 মিলিয়নের কিছু কম বিটকয়েন সিস্টেমে আছে, বিটকয়েন ইন এক্সিস্টেন্স। তার অর্থ হচ্ছে শুধু অনলি অ্যাবাউট 1 মিলিয়ন বিটকয়েন তৈরি করা সম্ভব। there is only about 1 more million bitcoin ever be created। তার অর্থ হচ্ছে 94.6% অল দ্য বিটকয়েন যত থাকা কথা বিটকয়েনের ক্রান্তির শুরু থেকে শেষ পর্যন্ত অলরেডি তৈরি করা হয়ে গেছে, ইস্যু করা হয়ে গেছে। কারণ বিটকয়েন 21 মিলিয়নের বেশি ক্রিয়েট করা সম্ভব নয়। there only ever be 21 million bitcoin ever created। চলুন পরবর্তী চার্টটি দেখি। যেটি আপনারা দেখছেন সেটি বিটকয়েনের সংখ্যা 21 মিলিয়ন ছাড়াতে পারে না, সম্ভব না, সিস্টেম অ্যালাউ করে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইউ নো হোয়াট, ট্রাম্প যেটি সমর্থন করছেন ক্রিপ্টো অ্যালং উইথ দ্য রিপাবলিকানস, ট্রাম্প সমর্থন করছেন, কিছু সব রিপাবলিকানও করছেন। কিন্তু এই বিলটি বিটকয়েন অ্যাক্ট এখন সমর্থন পাচ্ছে অন্যান্যদের কাছ থেকেও, কিছু ডেমোক্রেটসরাও এটা সমর্থন করছেন। সো ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না, পরবর্তী চারটি দিকে, উনিও বড় এটিকে, হি ইজ অ্যান এক্সাম্পল, আমরা ধরে নিতে পারি যে উনিও এটিকে সমর্থন করছেন। উনি বলছেন দ্যাটস এ কনভিন্সিং মোর, উনি অন্যান্য যে পার্টির সমর্থক আছে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন যাতে করে তারা এই বিলকে, বিটকয়েন অ্যাক্ট বিলকে সমর্থন করেন। এই সমস্ত কারণেই বিটকয়েন হু হু করে বেড়ে যাচ্ছে। নাও এই যে প্রসঙ্গটা এখন বললাম এটির সঙ্গে আমি শেষের অংশ যোগ করব। যারা বিটকয়েন কিনতে যাচ্ছেন এখন, বি ভেরি কেয়ারফুল, স্পেশালি আপনি যদি আপনার সমস্ত অর্থ দিয়ে এখানে নিয়োগ করতে চান, প্লিজ বি ভেরি কেয়ারফুল। অ্যাগেন আমি বলে রাখতে চাই, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। ডোন্ট লিসেন টু মি, এবং আমার কথা শুনে আপনি কোথাও বিনিয়োগ করবেন না, কোনো কিছু করবেন না। দিস ইজ ডিসক্লেমার। আপনাকে ডেফিনেটলি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলতে হবে। এইখানে এটুক রেখে মোহাম্মদ কবিরউদ্দিন, হোয়াট অ্যাবাউট ডজ অ্যান্ড আদার ক্রিপ্টোজ? গুড কোয়েশ্চেন। আমি শুধু এইটুক বলে রাখতে চাই, এই মুহূর্তে যে তথ্যগুলি তুলে ধরছি এর ভিত্তিতে আগামী সপ্তাহে এবং পরের সপ্তাহে, আপনারা জানেন মাসের শেষ সপ্তাহে আমি হাউজিংয়ের উপরে অর্থাৎ রিয়েল এস্টেটের উপরে করে থাকি। আগামী সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এর অর্থ আমাদের জন্য কি। আমি জানি ইট এফেক্টস এভরিবাডি, কিন্তু আমি সিপিআই ইনফ্লেশনে যাব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট নাও। সো দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বলছে প্রথমবারের মতো অনেক মাস পর এটি বেড়েছে। কত মাস পরে? সিন্স মার্চ। চলুন এই ব্যাপারটিতে একটু তুলে ধরা দরকার। নাও আপনারা যেটি দেখছেন ইন দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, এটি অনেকটা ব্রেকিং নিউজের মতো, যদিও এটি একদিন আগে প্রকাশিত হয়েছে, আপনারা অনেকেই জেনে গেছেন। আমি মনে করবো এটা ব্রেকিং নিউজ আমাদের সবার জন্য, কারণ আমাদের সবার অর্থনৈতিক ওঠা নামা, বোঝা পড়া আগামী বেশ কিছুদিন, আয় ব্যয় এটির সাথে জড়িত বিভিন্ন কারণে। আসছি সেই প্রসঙ্গে। দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট যেটি পাবলিশ করা হয়েছে, এটি বলছে যে গত মার্চ মাসে, অর্থাৎ আমরা নভেম্বর আছি, এই বছরের মার্চ মাসের মতো প্রথমবারের মতো আমরা দেখলাম যে ইনফ্লেশন বেড়েছে 2.6%। দ্য হেডলাইন, সো দ্য হেডলাইন ইনফ্লেশন কেম অ্যাট 2.6%। এটি বেড়েছে কত শতাংশ? এটি বেড়েছে আগেরটি ছিল 2.4% ইন দ্য প্রায়ার মান্থস, এখন 2.6%। কোর ইনফ্লেশন, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন তারা জানেন, কোর ইনফ্লেশন হচ্ছে সেটি যেখান থেকে খাদ্য এবং এনার্জি বাদ দেওয়া হয়। তারা বলছেন কোর ইনফ্লেশন যেমন ছিল তেমনটি আছে, অর্থাৎ আনচেঞ্জ 3.3%। সো আমি জানি না আপনারা কি মনে করছেন, আই ডোন্ট নো হোয়াট ইউর থটস আর, বাট আই এম গোয়িং টু গো ফ্রম হিয়ার। এইখান থেকে আমি শুরু করবো। আই এম থিঙ্কিং হিয়ার, যখন আমি শুনলাম প্রথমবার মতো যে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, আমার কাছে মনে হলো পুনরায় শুরু হয়ে গেল। সো হিয়ার উই গো অ্যাগেন নাও। সো ইন সেপ্টেম্বর এই বছরের
আমি একটি অনুষ্ঠান করেছিলাম যেটি সেপ্টেম্বর 18 তারিখের পূর্বে আগের সপ্তাহে। সেখানে আমি বলেছিলাম ইন্টারেস্ট রেট কাটস কনফার্ম এবং ইজি মানি ইজ রিটার্নিং। তার সাথে আরেকটি কথা বলেছিলাম যে ইনফ্লেশন, ইজি মানি ইজ কামিং ব্যাক উইথ দ্য ইনফ্লেশন, অর্থাৎ ইজি মানি আসছে, ইন্টারেস্ট রেট কমছে, কিন্তু দ্রব্যমূল্য পুনরায় বাড়তে যাচ্ছে। তার পরের সপ্তাহতেই অর্থাৎ সেপ্টেম্বরের 18 তারিখে দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট কমিয়ে আনলো। সো দ্যাট ওয়াজ দ্য ইন্টারেস্ট রেট কাট। আমরা যদি পরবর্তী স্ক্রিনশটটি দেখি, ওকে, ফার্স্ট ইন্টারেস্ট রেট কাট প্রথমবার করলো গত 4 বছরের মধ্যে, প্রথমবারের মতো ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে আনলো। এবং গেস হোয়াট, যেটা আমি বলেছিলাম ইনফ্লেশন কমে, দুঃখিত, ইন্টারেস্ট রেট কমে আসছে, ইজি মানিটারি কামিং ব্যাক, সেটি একটু পরে তুলে ধরছি কিভাবে, এবং ইনফ্লেশন বাড়লো। সো দিস ইজ নট গুড, এটি ভালো খবর নয়। নাও আমি অন্য একটি কিছু আপনাদের দেখাতে চাই, অ্যান্ড দিস ইজ, আমি মনে করি ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ মিটিং যেটি আছে, এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের 18 তারিখে। অ্যান্ড অফকোর্স সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে এই মিটিংয়ে তারা কি করবেন। আর দে আর গোয়িং টু কাট দ্য ইন্টারেস্ট রেট অ্যাগেন, পুনরায় আরেকবার কি কমাবে ইন্টারেস্ট রেট, নাকি তারা একটি বিরতি নেবেন, দে আর গোইং টু টেক এ পজ। এটি জানতে হলে আমি আপনাদেরকে দেখাবো মার্কেট বিশেষজ্ঞরা, অর্থনীতি বিশেষজ্ঞরা কি মনে করছেন এবং সম্ভাব্যতা, হোয়াট ইজ দ্য odds, দ্য এক্সপেকটেশন। ওকে, এই রিপোর্ট বের হওয়ার আগে আমরা যদি পরবর্তী ডিসপ্লেটি দেখি, ওকে, ইনফ্লেশন রিপোর্টটি বের হওয়ার আগে এবং পরে দুটি আমি তুলে ধরবো। এখন যেটি দেখছেন আপনারা সেটি হচ্ছে, এটি বাই দ্য ওয়ে ইটস কামিং ফ্রম CME ফেড ওয়াচ টুল, আপনারাও দেখে নিতে পারেন। ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার আগে 7.3% সম্ভাবনা ছিল ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন। কতখানি? 0.25%। কবে? ডিসেম্বর মাসে, ডিসেম্বর মিটিংয়ে। এবং 39.7% সম্ভাবনা ছিল যে তারা কমাবেন না। এই রিপোর্ট বের হওয়ার পর এই সম্ভাব্যতা বেড়ে দাঁড়ালো যে 7.3% থেকে বেড়ে দাঁড়ালো 82.3%, from 60.3% to 82.3%. So, কারণ কি? The reason is, although যদিও ইনফ্লেশন বেড়েছে, মার্কেট বিজ্ঞজন এবং অর্থনীতিবিদরা বিশ্বাস করেন যে এটি যথেষ্ট না, যে হারে বেড়েছে এই হারটি যথেষ্ট না, যার কারণে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন না আগামী মাসে, অর্থাৎ ডিসেম্বরের 18 তারিখে। নাও I'll tell you this. হাবিব ভাই, আমার আপনাকেও সালাম। ডজ কয়েন কি ক্রয় করা যাবে? অবশ্যই ক্রয় করা যাবে, কেন যাবে না? ইউ ক্যান বাই অনেক। কামরুন নাহার আপনি দেখছেন বাফলা থেকে, আপনারা দেখবেন। যেই প্রশ্নগুলো আপনারা করছেন, আমি আশা করছি আগামী সপ্তাহে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া খুবই প্রয়োজন। বিকজ আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে সর্বশান্ত না হন। প্রথম কথা হচ্ছে ইনফর্ম ইউ, সো আপনি একটা ইনফর্ম ডিসিশন নিতে পারবেন, পাগলের মতো নয়, মার্কেটের সাথে সামঞ্জস্য। আপনাকে যদি আপনার সহকর্মী, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী বলে ডজ কয়েন চলছে, এটা কিনে নাও, প্লিজ ডোন্ট ডু ইট। আপনি যদি না বোঝেন, না কিনলে আপনার ক্ষতি হবে না, আপনার অর্থ আপনার হাতে থেকে যাবে। যদি ক্রয় করে ফেলেন এবং এটির পতন ঘটে, আপনি সর্বশান্ত হয়ে যাবেন। ওকে, সো এই যে জিনিসটি, আপনার কথাগুলো আপনি শুনেন, আই অ্যাম নট সারপ্রাইজ, আমি মোটেও আশ্চর্যিত না যে এটি এরকম আসছে এবং আগামীতেও কমতে যাচ্ছে। কারণ হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দ্য ফেডারেল রিজার্ভ? আপনি ফেডারেল রিজার্ভ কাছ থেকে কী আশা করতে পারেন? তাদের একটি বই আছে, বইয়ের ফর্মুলা তারা সম্পূর্ণভাবে ফর্ম করেছে। সো লেটস টেক এ লুক এট দিস পরবর্তী চার্ট। যে মার্কেট এক্সপেকটেশন, ফেডারেল রিজার্ভ জানুয়ারি মিটিং করতে যাচ্ছেন, সেখানে কি অবস্থা? এই রিপোর্ট বের হওয়ার আগে 18.7% সম্ভাবনা ছিল ইন্টারেস্ট রেট কমার। অ্যাগেন জানুয়ারি 29 তারিখে সেটি হতে যাচ্ছে। এই রিপোর্ট বের হওয়ার পর সেটি হয়ে দাঁড়ালো, পরবর্তী যদি স্ক্রিনশটে দেখি, সেটির সম্ভাবনা বেড়ে দাঁড়ালো 26.5%। সো দ্য odds, অর্থাৎ সম্ভাবনা রেট কাটের আরও বেড়ে গেল। ইভেন ডিসেম্বর তো বেড়েছে জানুয়ারিতেও। সো ওকে, নাও আই ওয়ান্ট টু শো ইউ দিস অ্যান্ড লেট মি নো আপনারা কি মনে করেন। সো দ্য ফেডারেল রিজার্ভ গোল, আপনাদের মনে থাকতে হবে, তাদের যে লক্ষ্য সেটি হচ্ছে কি, ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি কমিয়ে আনা। কোথায়? 2% লক্ষ্যে, 2%।
এটি হচ্ছে তাদের লক্ষ্য। সো হিয়ার আর দ্য সিপিআই ফিগার্স। আমরা যদি পরবর্তীতে দেখি যেটি আপনারা দেখছেন স্ক্রিনে, এটি হচ্ছে হেডলাইন ইনফ্লেশন 2.6%, কোর ইনফ্লেশন বাড়েনি কমেনি 3.3%। দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে, ডু ইউ থিঙ্ক, আপনারা কি মনে করেন, উই আর গোয়িং টু গেট দেয়ার, আমরা কি এই 2% যে তাদের লক্ষ্যমাত্রা সেখানে পৌঁছতে পারবো কিনা? দ্য 2% টার্গেট যেটির কথা তারা বলে থাকে। সো দ্য ফেডারেল রিজার্ভ এখনও আত্মবিশ্বাসী, স্টিল কনফিডেন্ট, এবং তারা মনে করেন, তারা বিশ্বাস করেন যে তারা পারবেন এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে। হাউএভার, সিন্স সেপ্টেম্বর 18-এর পরে তারা কিন্তু ইন্টারেস্ট রেট কমাতে শুরু করেছেন। ওকে, যার অর্থ হচ্ছে ইনফ্লেশন বাড়বে, উইচ ইজ ইনফ্লেশনারি। ইন্টারেস্ট রেট কমালে ইনফ্লেশন বাড়বে, এটি স্বাভাবিক। পরবর্তী যে চার্টটি আছে সেটি আমরা দেখব, দ্য ফেড ফান্ড ইন্টারেস্ট রেট সাইকেল যেটি আছে, যে সাইকেলটি এখন, এটি সর্বোচ্চ অবস্থায় ছিল 5.5%। আপনাদের সবাই মনে আছে, ইন সেপ্টেম্বর তারা এটি কমিয়ে নিয়ে আসেন 5%, এবং নভেম্বরে সেটি চলে আসে 4.75%। আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ দ্য odds of the updated and odds of interest rate cut in December। আপনি যেটি দেখলেন এই মুহূর্তে, কতখানি আড আছে কমপ্লিটলি, কতখানি সম্ভাবনা আছে ডিসেম্বর এবং জানুয়ারিতে ইন্টারেস্ট রেট কমার। ইফ দে কাট দ্য ডিসেম্বর, যদি তারা এই ডিসেম্বরে কমিয়ে আনে ইন্টারেস্ট রেট, তাহলে এটি কিন্তু নেমে আসবে 4.5%। নাও আই ওয়ান্ট টু শো ইউ দিস ইনফ্লেশন যেটি আছে, পরবর্তী কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনারা পরবর্তীতে, যে ফেডারেল রিজার্ভ রেজ ইন্টারেস্ট রেট অ্যান্ড লোয়ার্স ইন্টারেস্ট রেট, তারা কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ায় এবং ইন্টারেস্ট রেট কমায়। এটি একটি স্ট্যান্ডার্ড প্রসিজিওর। সো ভয়টি হচ্ছে, দিস ইজ এক্সপ্রেস ইন চার্ট 10। পরবর্তী যে চার্টটি আছে আমরা যদি দেখি, ওকে, যে চার্টটি আপনারা দেখছেন, আমরা খেয়াল করে দেখবেন 1980 সালের দিকে ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি যেটি ছিল, এটি ছিল 20% উপরে। ওকে, এবং ইন্টারেস্ট রেট কোথায় ছিল সেটি আপনারা বুঝতে পারছেন, 20%। সো দ্য স্ট্যান্ডার্ড প্রসিজিওর হচ্ছে ইন্টারেস্ট রেট উপরে নামবে। নাও দ্য পিপল, বাট ফেডারেল রিজার্ভ যেটি করে সেটি হচ্ছে, ভয়টি হচ্ছে ফেডারেল রিজার্ভ যদি কিছু না করে, ডিড নট রেজ দ্য ইন্টারেস্ট রেট হাই এনাফ, যেই যতটা হাই থাকা উচিত, যেখানে অনেক উচ্চ অবস্থায় থাকা উচিত, সেটি যদি সেখানে তারা না নিয়ে যান, এবং যত দিন অর্থাৎ যত দীর্ঘ সময় থাকা উচিত সেই সময়টা যদি বজায় না রাখেন, তাহলে টু ডিফিট হাই ইনফ্লেশনকে কমিয়ে আনার জন্যে, যেটি আমি ইতিপূর্বে আগের বেশ কয়েকবার বলেছি, অর ইনফ্লেশন, এই যে আপনারা যেটি দেখছেন, লুক অ্যাট দ্য হাউ হাই দ্য ফেডারেল রিজার্ভ হ্যাড দ্য ইন্টারেস্ট রেট, কত উপরে ছিল ইন্টারেস্ট রেট। আপনারা যে চার্টটি দেখছেন, এটি একেবারে 1950 সাল থেকে এখন পর্যন্ত নেওয়া। আপনারা খেয়াল করে দেখবেন, ইন 1980s এটি 20%-এর উপরে ছিল ইন্টারেস্ট রেট। ক্যান ইউ বিলিভ দিস? আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে অনেকেরই, আমি জানি, কিন্তু যে তথ্যটি আপনারা দেখছেন, দিস কামিং ফ্রম দেয়ার সাইড। সো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম। ওকে, লেট মি এটি কিছুক্ষণ পরে বলি। সো আই হ্যাভ অলরেডি এক্সপ্রেস মাই ওপিনিয়ন এই ব্যাপারে, বা এই অন দিস ম্যাটার আমি আমার এক্সপ্লেনেশন বেশ কয়েকবার দিয়েছি। দ্য ফেডারেল রিজার্ভ এখন যেটি শিফটিং, অর্থাৎ তারা মুভ করছেন কোথায়, টুয়ার্ডস অ্যান ইজিটারি মনিটারি, সহজ অর্থনৈতিক মনিটারি পলিসির দিকে তারা যাচ্ছেন। সো ওয়েন দে ডু দ্যাট, যখন তারা এটি করবেন, এটিকে বলা হয় ফেড পিভট, অর্থাৎ ফেডারেল রিজার্ভ উল্টো দিকে যাওয়া শুরু করে, ফেড পিভট। অ্যান্ড এটি শুরু হয়েছে সেপ্টেম্বর 18 তারিখে, দিস ইয়ার ইন 2024। অ্যান্ড দিস ইজ ওয়াই দ্য ইনফ্লেশন, দ্য ফুল এফেক্ট যেটি আছে ইনফ্লেশন বেড়ে যাওয়ার, রিঅ্যাক্সেলারেটিং দ্য ইনফ্লেশন, এটি আসতে একটু সময় লাগবে। তার কারণ হচ্ছে, ইটস নট গোয়িং টু বি ফেল্ট ইমিডিয়েটলি। রাতারাতি আপনি ইনফ্লেশনটি দেখবেন না, যদিও দেখা শুরু করেছেন, এটি খুব কম করে দেখছেন, কারণ একটি ল্যাগ ইফেক্ট, তার ইফেক্টটি পড়তে সময় লাগে। ইট ডাজন্ট হ্যাপেন ওভারনাইট। সো দ্য বাম্প ইন ইনফ্লেশন, টুডেজ রিপোর্ট, গত কয়েকদিন আগের রিপোর্টে, ইট ইজ জাস্ট আ টেস্ট। যে ইনফ্লেশনটি আপনারা দেখছেন এখন বা জানছেন বা পড়েছেন, এটি আসলে ছোট্ট একটি নমুনা, ইটস আ টেস্ট অফ থিংস টু কাম। সামনে যে সময়টি আসতে যাচ্ছে, অর্থাৎ দ্রব্যমূল্য কী হারে বাড়বে, তার একটি ছোট্ট নমুনা হচ্ছে, শুরু হলো মাত্র। সো দ্য র্যাপিড রিঅ্যাক্সেলারেশন রাদার অফ ইনফ্লেশন যেটি আসতে যাচ্ছে বলে আমি মনে করছি, দ্যাটস রিয়েলি নট গোয়িং টু বি ফেল্ট ইন 2025। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি আগামী কয়েক মাসেই হবে এমন কোনো কথা নেই, এটি আগামী
বছরের মাঝামাঝি থেকে শুরু হবে বা শেষে থেকে শুরু হবে মাঝামাঝি আগামী বছরের মাঝামাঝি থেকে এটি ব্যাপক হারে দেখা যাবে বলে আমি মনে করছি probably not till late 2025 but the full effect in full force of it আমরা এটি ফিল করব আমি মনে করি যদি পদক্ষেপ না নেওয়া হয় 2026 সালে ব্যাপক হারে এটির প্রভাব পড়তে যাচ্ছে সো তার অর্থ হচ্ছে ইনফ্লেশন যদি এই হারে বাড়ে আপনারা যারা সাইডলাইনে আছেন বাড়ি কিনবেন রিফাইন্যান্স করবেন গাড়ি কিনবেন ক্রেডিট কার্ড নেবেন নতুন ব্যবসা করবেন ব্যবসার জন্য লোন নেবেন দিস ইজ এ আই ওপেনিং ফর আপনাদের সবার জন্য একটি চোখ খোলা জায়গা সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলতে হবে আমি আরও কয়েকটি প্রোগ্রাম করবো সেখান থেকে আপনারা কিছুটা শুনবেন আই ওয়ান্ট টু সে দিস জাস্ট মনে রাখবেন এটি যখন হবে তখন কিন্তু হোম প্রাইস যেটি আছে এটি হু হু করে বেড়ে যাবে দিস উইল ড্রাইভ দিস হোম দ্য পয়েন্ট ইজ হোম মানে এটি হচ্ছে আসল কথা যেটি কথা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে পয়েন্টটি আমি বললাম এইটি বোঝার কথা আই হোপ আমরা সবাই বুঝি উইল নট ফল আমরা কোনো ফাঁদে না পড়ি কোনো ঝুঁকি না নেই দুটি করে উই নট গোয়িং টু গেট ডিফ্লেশন হচ্ছে জিনিসের দাম কমে আসা সেটি আমরা দেখব না অথবা ডিফ্লেশন আরেকটি মানুষ আমি টেকনিক্যাল ওয়ার্ডটা ব্যবহার করছি না আরেকদিন বুঝে বলো আমি এটির প্রুফ আপনাদেরকে অনেকবারই দেখেছি বিভিন্ন গ্রাফের মাধ্যমে আমার মনে হয় যে একটি প্রোগ্রাম ছিল যখন আমি এফওএমসির মিটিং যে পাওল কি বলছিলেন সেটি আপনাদেরকে বিভিন্নভাবে দেখেছি এবং আপনারা নিজেরাই শুনেছেন ইউ স যে পাওল এবং তার কথা শুনেছেন উই আর নট গোয়িং টু গেট ডিফ্লেশন ডোন্ট ওয়ারি এটি আরও পরিষ্কার ধারণা দেওয়া হবে আগামী সপ্তাহে সো হি ডাজ নট ওয়ান্ট আন্ডারশুট উনি বলছেন যে আমি ইন্টারেস্ট রেট কমিয়ে আনছি কিন্তু এটি এমনভাবে করব যাতে বেশি কমিয়ে না নেওয়া হয় বা যতটুকু দরকার তার চেয়ে আবার বেশি না হয়ে যায় এরকম একটি ভাব উনি কথা বলছেন অর্থাৎ উনি যে 2% গোলের কথা বলছেন সেখানে থাকতে চান এটা নিচে নামতে চান না সো if the inflation falls below 2% যদি 2%-এর নিচে 2 লক্ষ্যমাত্রা নিচে চলে it's obviously that they are going to do মনে হচ্ছে দেখে আমার মনে হয় না এই লক্ষ্যতে তারা কাজ করছেন তারা 2%-এই সন্তুষ্ট থাকতে চাচ্ছেন they are going to cut interest rate even যদি এটির কমে আসে 2%-এর নিচে কমে আসে তারা কিন্তু ইন্টারেস্ট রেট আরও দ্রুত কমাতে শুরু করবেন আরও দ্রুত ডলার প্রিন্ট করা শুরু করবেন and that is going to get the deflation and that is going to get crazy হোম প্রাইস কার প্রাইস এভরিথিং দ্রব্যমূল্য সব কিছু হু করে বেড়ে যাবে আমার মনে হয় না উই আর গোনা গো গেট দ্য ডিফ্লেশন নাও দিস পার্ট এই অংশটি আপনারা শুনলেন দুটি অংশই বিটকয়েন অ্যাক্ট আপনারা শুনলেন পিসিআই ইনফ্লেশন রিপোর্ট নাও আমি কিছু তথ্য এখানে তুলে ধরতে চাই যদিও কিছু কিছু তথ্য আমি ইনজেক্ট করেছি কথা বলার মাঝখানে নাও এই নিউ ইনফ্লেশন রিপোর্ট আপনি একটি জিনিস বুঝতে পারবেন বা বলতে পারবেন যে ফেডারেল রিজার্ভ এখন কিন্তু ওয়ারিড ফেডারেল রিজার্ভ ফেডস সংক্ষেপে তারা কিন্তু বেশ উদ্বিগ্ন দ্য নিউ ইনফ্লেশন রিপোর্ট যেটি আমি তুলে ধরলাম কিছুক্ষণ আগে আপনাদের কাছে এটি বলছে যে ইনফ্লেশন বেড়েছে হ্যাজ গান আপ মান্থ ওভার মান্থ অলদো অর্থনীতিবিদরা যদিও অর্থনীতিবিদ যারা আছেন তারা এমনটি আশা করছিলেন তাহলে কেন ফেডারেল রিজার্ভ বাট দ্য রিজন ওয়াই ফেডারেল রিজার্ভ স্টার্ট টু গেট ওয়ারিড কেন তারা কী কারণে তারা ওয়ারিড হচ্ছেন ইজ নট নেসেসারিলি বিকজ ইনফ্লেশনের কারণেই তারা ওয়ারিড না অথবা অর্থনীতির কারণেও নয় or not for economy per se তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প it's because of Donald Trump okay ডোনাল্ড ট্রাম্প প্রমিস করেছেন his promise কি করেছেন উনি a big interest rate cut in 2025 যেটি আমাদের সবার জানা উচিত ওকে ওকে ডোনাল্ড ট্রাম্প সবাইকে বলেছেন উনি বড়সড়ভাবে ইন্টারেস্ট রেট কমাবেন কবে 2025-এ বাট জেরোম পাওয়েল ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান উনি কি বলছেন উনি বলছেন হি ইজ নট গোয়িং টু do it he is not going to do so as aggressive যতটা অ্যাগ্রেসিভ উনি করতে চান ডোনাল্ড ট্রাম্প সেই অ্যাগ্রেসিভভাবে জেরোম পাওয়েল করতে রাজি নয় উইথ দ্য ইন্টারেস্ট রেট কাট যদি অর্থনীতি ইভেন ইনফ্লেশন if the economy or even the inflation don't warrant it অর্থাৎ অর্থনীতিতে যদি এটির প্রয়োজন পড়ে না প্রয়োজন মনে করেন উনি অথবা ইনফ্লেশনের যদি দেখা যায় যে নিয়ন্ত্রণেই আছে
এটি দুটির কোনোটি এমন অ্যাগ্রেসিভ রেট কাটের প্রয়োজন নেই, তাহলে এমনটি উনি করবেন না। অর্থাৎ মিনিং জেরোম পাওয়েল ইজ কাইন্ড অফ হিন্টিং, উনি যেই হিন্ট দিয়েছেন সেটি হচ্ছে আনলেস আমরা যদি কোনো রিসেশন না চলে আসে, বাই দ্য ওয়ে রিসেশনের কথা বলছি, দিস ইজ মাই ওপিনিয়ন, নট এভরিবডি এলস, আমি ভুল বলছি মনে হয় না, আমরা মনে হয় এতদিন রিসেশনে ছিলাম, আমরা মনে হয় এখন রিসেশন থেকে বের হয়ে আসছি, মেবি একটা সফট ল্যান্ডিং হয়ে গেছে আমাদের, আমি মনে করছি, যার ফলে আমি মনে করছি যে দিস থিংস আর গোনা গেট লিটল বিট বেটার এইখান থেকে। সো আনলেস উনি বলছেন জেরোম পাওয়েল যদি কোনো রিসেশন না এসে হাজির হয় উনি তড়িঘড়ি করে রেট কাট করবে না, হি ইজ নট গোয়িং টু বি অ্যাজ অ্যাগ্রেসিভ টু কাট ইন্টারেস্ট রেট। ওকে, সো ওয়ার উই আর স্টার্টিং টু সি, আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থা। উই আর স্টার্টিং টু সি আ হেডবাটিং বিটুইন ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট এলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল, who is currently the chairman of the Federal Reserve. And then Jerome Powell was asked, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গত FOMC মিটিংয়ে, যদি ডোনাল্ড ট্রাম্প তাকে জিজ্ঞাসা করা হয় তুমি চলে যাও, would you resign, তুমি কি রিজাইন দিয়ে চলে যাবা কিনা? জেরোম পাওয়েল বলেছেন নো। জেরোম পাওয়েল said no. কেন? টেকনিক্যালি জেরোম পাওয়েলকে ফায়ার করা সম্ভব নয় প্রেসিডেন্টের পক্ষে। জেরোম পাওয়েল technically cannot be fired by the president that easily. So, let me take you a little bit deeper, আরেকটু ডিপে আমরা যাই into all these things. এবং আমি শুরু করব with this. About the inflation report. So, আমরা যেটি বুঝতে পারছি, what you understand where this economy is and the inflation, আমরা অর্থনীতিতে কোথায় আছি এই জিনিসটা শুরু করছি এখান থেকে, এই কারণে আমাদের বুঝতে হবে আমরা অর্থনীতিতে কোন অবস্থানে আছি এবং ইনফ্লেশনে কোন জায়গায় আছি। দ্য সিপিআই রিপোর্ট যেটি তুলে ধরলাম কিছু সময়, which is কনজিউমার প্রাইস ইন্ডেক্স রিপোর্ট, বলছে যে অক্টোবর থেকে অক্টোবর, গত 2023 অক্টোবর থেকে 2024 অক্টোবরের মধ্যে ইনফ্লেশন বেড়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে 2.6%, which is a little bit higher than সেপ্টেম্বরে সেটা বেড়েছিল 23 থেকে 24 সালে 2.4%। বাট দ্য রিয়েল ইনফ্লেশন, আসল কালপ্রিটগুলি কি আপনারা সবই শুনলেন, বড় বড় কথা শুনলেন, ইনফ্লেশন বেড়েছে, এই হচ্ছে, ইন্টারেস্ট রেট কমবে কিনা, বাট আসলে বেড়েছে কোথায়? দিস ইজ ওয়ার ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ ওয়ার আই ওয়ান্ট টু পে অ্যাটেনশন। আমি চাই আপনারা এটি শুনে রাখুন। দ্য রিয়েল ইনফ্লেশন কালপ্রিট হিয়ার ইজ ডান কয়েকটি জিনিসের মধ্যে। হাউজিং নাম্বার 1, হাউজিংয়ের মূল্য এত উপরে গেছে, ইনফ্লেশনের অন্যতম একটি কারণ হচ্ছে হাউজিং কন্ট্রিবিউশন করেছে ইনফ্লেশন বাড়ার ক্ষেত্রে অর্ধেক, অর্থাৎ 2.6%, 1.3%ই হাউজিং ইনফ্লেশন। দ্য টপ 5, প্রথম 5টি যেটি আছে আমরা দেখেছি ইনফ্লেশন বেড়েছে গত 12 মাসে। নাম্বার 1 কার ইন্স্যুরেন্স, এবং আপনারা যারা আমার কথা শুনছেন আপনারা সবাই স্বীকার করে নেবেন যে গাড়ির ইন্স্যুরেন্স অনেক বেড়ে গেছে। সো নাম্বার 1 ইনফ্লেশন ছিল কার ইন্স্যুরেন্স প্রাইসেস। নাম্বার 2 হাউজিং কস্ট। নাম্বার 3 এয়ারফেয়ার, প্লেনের টিকিটের দাম বেড়েছে। নাম্বার 4 মিল, আপনি যদি বাইরে খেতে যান, বাইরে খাওয়া দাওয়া করেন, আপনি দেখবেন তার মূল্য বেশ বেড়েছে, যেটি আপনি 10 টাকায় পেতেন এখন ভুলে যেতে পারেন, এটি 15 টাকা 20 টাকা। ওকে, নাম্বার 5 ইজ এডুকেশন, শিক্ষা খাতে খরচ ব্যাপক হারে বেড়েছে। অ্যান্ড দ্য টপ 5 লোয়েস্ট ইনফ্লেশন, অর্থাৎ যেই 5টি ইনফ্লেশন সবচেয়ে কম ছিল সেটি কি আমরা একটু দেখে নিই। উই অ্যাকচুয়ালি স দ্য প্রাইস ড্রপড, আমরা দেখেছি আসলে প্রাইস কমে এসেছে, দ্রব্যমূল্য কমে এসেছে গত 12 মাসে। নাম্বার 1 গ্যাস প্রাইস কমেছে। নাম্বার 2 রেন্টাল কার প্রাইস, এটি কমেছে। নাম্বার 3 ইউজড ভেহিকল, আপনারা জানেন যে ইউজড ভেহিকল, আপনারা যারা আমেরিকাতে থাকেন আমরা বলে থাকি ইউজড ভেহিকল, বাংলাদেশে যারা থাকেন তারা বলে থাকেন সেকেন্ড হ্যান্ড ভেহিকল, টার্মটি একটু ডিফারেন্ট, অর্থ একটি। ইউজড ভেহিকল প্রাইস কমেছে। নাম্বার 4 ইলেকট্রনিক প্রাইস, বিভিন্ন ইলেকট্রনিকের দ্রব্য মূল্য কমেছে, বাড়েনি। এবং নাম্বার 5 যত রকম খেলনা সামগ্রী আছে, টয়েজ, এইগুলোর দ্রব্য 90% কমেছে। দিস ইজ ওয়াই এই রিপোর্টটি যেটা আছে এটির দিস সেম পার্সোনাল ফাইন্যান্স ইজ পার্সোনাল, এই জন্যে পার্সোনাল ফাইন্যান্স সবসময় পার্সোনাল হয়ে থাকে। দিস ইজ ওয়াই দিস রিপোর্ট, ইনফ্লেশন রিপোর্ট, নাম্বারস not always really
ইনফ্লেশন বাড়ছে বলে বা ইনফ্লেশন নাম্বার সত্যিকার অর্থে বোঝা যায় না যদি আপনাকে এটা এফেক্ট না করে থাকে। সো ফর মেনি পিপল, অনেকের জন্যেই, সাম পিপল, অনেক মানুষ আছেন কিছু জিনিস ব্যবহার করেন, অন্য মানুষ আছেন অন্য জিনিস ব্যবহার করে থাকেন। তখন আমরা দেখি কারোর জন্য ইনফ্লেশন বেড়েছে, কারোর জন্য আসলে বাড়েনি। ফর এক্সাম্পল, ইন মোস্ট অফ ইউর হাউজিং কস্ট, আপনার বেশিরভাগের যে হাউজিং কস্ট আছে, আপনি যদি বাসায় খেয়ে থাকেন, বাসায় খাওয়া দাওয়া বেশি করে থাকেন, আপনার জন্য ইনফ্লেশন বাড়েনি। কিন্তু আপনি যদি বাইরে খাওয়া দাওয়া করেন, আপনি কিন্তু ইনফ্লেশনটা টের পাবেন খুব ভালোভাবে। কার ইন্স্যুরেন্স, আপনি যদি গাড়ি না থেকে থাকে, আপনি বুঝবেনই না ইনফ্লেশন হয়েছে। কিন্তু আপনি যদি গাড়ি থেকে থাকে, একটিও থেকে থাকে, আপনি জানবেন যে কার ইন্স্যুরেন্স বেড়েছে। দুটি থাকলে তো কোনো কথাই নেই, অ্যাক্সিডেন্ট বা টিকিট থাকলে তো আরও কোনো কথা নেই। দেন দ্য ইনফ্লেশন নাম্বারস আর গোয়িং টু হার্ট ইউ। এই ইনফ্লেশন নাম্বার আপনাকে হার্ট করবে, আপনাকে আহত করবে, তার কারণ আপনি এটির পেইনটি ফিল করবেন মোর দেন আদার পিপল। সো the people that are spending a lot more money on this one will say, oh my god. কিন্তু যারা কাজে যাচ্ছেন, ড্রাইভিং করেন, সবসময় দেখবেন যে তাদের গ্যাসের প্রাইস কমেছে, তারা বলবেন তারা ইনফ্লেশনটা সেইভাবে ফিল করবেন না। যারা রেন্ট করেন গাড়ি বিভিন্ন কাজের জন্য, তারা এটি ফিল করবেন না। যারা ইউজড কার সম্প্রতি কিনেছেন, তারা বলবেন ও ইউ নো হোয়াট, এটি কমে এসেছে। দ্যাটস ওয়াই ইনফ্লেশন ইজ পার্সোনাল, আমি মনে করি। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ আমরা বড় বড় কথা শুনে থাকি স্টক মার্কেটে এই হচ্ছে সেই হচ্ছে, বাট আমরা যেটি বলতে ভুলে যাই, আপনি আমি আমাদের সাধারণ মানুষের মধ্যে এটির প্রভাব কতখানি, কোথায় আমি ফিল করলাম। বাট নাও আই ওয়ান্ট টু সুইচ and talk about what is going on between the president and the Federal Reserve Bank. It is important. এটি এখন আমাদের জানা দরকার। And now that you understand, এখন যখন আপনি এই অনেকগুলি কথা শুনেছেন, আপনার কাছে বেশ কিছু ধারণা পরিবর্তন হচ্ছে। Now you kind of understand where inflation is, ইনফ্লেশন কোথায় আছে অথবা আমরা কোথায় আছি এদিক থেকে, এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক কোথায়, what they want, তারা কি চান এবং তারা কোথায় দেখতে চান এই ইনফ্লেশনটিকে। Now I have been talking about this for আমি গত সপ্তাহে কথা বলেছি, তার আগের সপ্তাহে বলেছি, এবং অনেকেই আছেন যারা দেখছেন যে মার্কেটস বুমিং, দে আর সিইং দ্য ক্রিপ্টোকারেন্সি, ইটস রিয়েলি বুমিং, ইটস আ বুল মার্কেট ইন আ ওয়ে, রাইট? সবাই চিন্তা করছেন, হোয়াট শুড আই ডু, আমি কি করবো এখন? এই স্টক মার্কেট উপরের দিকে যাচ্ছে, শুড আই বাই স্টক, হোয়াট শুড আই বাই, যদি ক্রয় করে থাকি কি কিনবো? এক্সকিউজ মি, নাও আই ওয়ান্ট টু স্টার্ট গিভিং দ্য সেম ডিসক্লেমার কিছুক্ষণ আগে যেটি তুলে ধরেছিলাম। বিফোর এনিথিং, সব কিছুর পূর্বে, নাম্বার ওয়ান, আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমি র্যান্ডম গাই যাকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন না, এবং আপনি আমার কাছ থেকে ইনভেস্টিং কোনো পরামর্শ নিতে পারবেন না। ইটস ক্যান বি রিস্কি। আপনাকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলতে হবে। আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরি, যাতে আপনি জানেন আপনার কতটুকু সাবধান হওয়া উচিত এবং কী সিদ্ধান্ত নেওয়া উচিত। রিমেম্বার, ইনভেস্টিং হ্যাজ রিস্ক। স্টক মার্কেট বলুন, যেখানে বলুন, ইনভেস্টিং হ্যাজ রিস্ক। ইউ আর নেভার গ্যারান্টিড টু মেক মানি। এটি আপনি কখনো ধরে নেবেন না যে আপনি গ্যারান্টিড পয়সা মুনাফা বানাবেন when you are investing. In fact, you may lose money at some point. সত্য কথা কি, আপনি কোনো একটি পয়েন্টে লুজ করবেন, অর্থ হারাতে যাবেন, অর্থাৎ লস নেবেন। You lose money at some point. To make sure you always do your due diligence. নিজে তদন্ত করবেন, দেখবেন, পরামর্শ করবেন যারা এক্সপার্ট ইন লাইনে। And never blindly trust a random person who's giving you advice, including me. Number two, if you are a long-term investor, যারা আপনারা long-term investor আছেন, যারা অনেকেই দেখেন এবং বলেন যে আমাকে কি শেখাবে, আমি তো জানি সব কিছু। And I agree with you. No disagreement there. Maybe I can learn a lot of things from you. আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আমি। So if you are a long-term investor, যদি আপনি ইনভেস্ট করে থাকেন in S&P 500, the stock market, whatever that might be, যেটাই হয়ে থাকে, maybe you are investing into index funds, ETF, mutual funds, কোনো কিছু হতে পারে। It doesn't matter what happens in the election cycle. Election cycle কি হচ্ছে, election কি হচ্ছে আগে পরে, it doesn't matter. কারণ আপনি ইনভেস্ট করছেন ফর দ্য লং টার্ম। ইউ আর ইনভেস্টিং ফর দ্য লং টার্ম। সো হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন দ্য হোয়াইট হাউস, গত সপ্তাহে বলেছিলাম, হোয়াট হ্যাপেন্স ইন দ্য হোয়াইট হাউস ডাজেন্ট ম্যাটার ফর ইয়োর হাউস।
আমি পুনরায় বলছি, সো হোয়াট এভার হ্যাপেন্স, আপনি যদি লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, হোয়াট এভার হ্যাপেন্স আর হ্যাপেনিং ইন দ্য হোয়াইট হাউস ডাজ নট এফেক্ট ইউ। আপনাকে ব্যক্তিগতভাবে এটা এফেক্ট করার কথা না। অ্যান্ড উই হ্যাভ সিন দিস ওভার লাস্ট সেঞ্চুরি। আমরা গত 100 বছর ধরে দেখে আসছি। এবং পাবলিশার রিপোর্ট রিসেন্টলি সম্প্রতি প্রকাশিত হয়েছিল, সেটা আমি পড়ছিলাম, যে দ্য স্টক উপরে গেছে আন্ডার রিপাবলিকান প্রেসিডেন্সি এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্সি। স্টক মার্কেট পতনও ঘটেছে আর রিপাবলিকান প্রেসিডেন্সির সময়, আন্ডার রিপাবলিকানস অর আন্ডার ডেমোক্র্যাট প্রেসিডেন্টস। বাট রিগার্ডলেস, সে যাই হোক না কেন, গত 1 শতকে আমরা দেখেছি স্টক মার্কেট goes down, we have seen, and the stock market goes up. The person যারা আছেন in the White House cannot control the stock market. তারা কয়েকটি সমষ্টিগতভাবে আপনি কিছু কোম্পানির উপরে প্রভাব ফেলতে পারেন, কিন্তু they can control GDP. তাদের কন্ট্রোলের উপর GDP ফ্ল্যাকচুয়েট করতে পারে। তার কারণ হচ্ছে কি, সবচেয়ে বড় স্পেন্ডার এই দেশে হচ্ছে এবং সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব ফেলে জিডিপি, এবং সবচেয়ে বড় নিয়োগদাতা হচ্ছে এই দেশে জিডিপির উপরে সবচেয়ে বড় প্রভাব ফেলে, যে সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট। তারা সবচেয়ে বেশি মানুষ হায়ার করে থাকেন। জিডিপির প্রবৃদ্ধির সবচেয়ে বড় অবদান হচ্ছে আমেরিকার গভর্নমেন্টের। সো অবভিয়াসলি আপনি হোয়াইট হাউসে কী হচ্ছে আপনার উপর প্রভাব না পড়লেও আপনি কিভাবে খরচ করছেন কিছু যায় আসেন, কিন্তু হোয়াইট হাউস কিভাবে খরচ করছেন তার প্রভাবটি পড়তে পারে জিডিপির উপর। কিন্তু হোয়াইট হাউস থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলো নতুন অপরচুনিটি তৈরি করে থাকে, কারণ তারা কোন কোম্পানিকে কন্ট্রাক্ট দেবেন, কোন ইন্ডাস্ট্রিকে বেছে নেবেন এবং কোন কোম্পানি তাদের উপরে ভরসা তাদের কন্ট্রাক্টগুলি পাবে ডিপেন্ডস অন হু ইজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড উইচ পার্টি ইজ দ্য গভর্নমেন্ট, অ্যান্ড গভর্নমেন্ট কোথায় খরচ করছে, ওয়ার দে আর স্পেন্ডিং দেয়ার মানি। বাট অ্যাগেন দিস গিভস ইউ আ লিটল বিট মোর সফিস্টিকেটেড ইনভেস্টার যারা আছেন, সফিস্টিকেটেড অনেক দিন ধরে আছেন, তাদের ক্ষেত্রে কথা অন্যরকম, যারা লং টার্মে ইনভেস্ট করছেন। বাট ইফ ইউ আর জাস্ট এ লং টার্ম ইনভেস্টার, নান অফ দিস থিংস ম্যাটার্স। এর কোনোটি আপনাকে ম্যাটার করবে না, কারণ আপনি ওয়াইজ, আপনি জানেন আপনি কি করছেন। অনেক বছর ধরে নতুন কোন কোম্পানি আসছে, কিছু কন্ট্রাক্ট পেলো, উপরে যাবে, ধপ করে পড়ে যাবে, এটি হয়ে থাকে যারা না বুঝে ইনভেস্ট করে থাকেন। বাট ফর দোজ অফ ইউ গাইজ আ লিটল বিট মোর ইনভলভ উইথ দেয়ার ইনভেস্টমেন্ট, দিস ইজ ওয়ার আপনাদেরকে স্টাডি করতে হবে। দেয়ার আর অপরচুনিটিস অ্যান্ড দেয়ার আর vulnerabilities এবং দেয়ার আর ভ্যালিউজ। নাও, যদিও ফেডারেল রিজার্ভ ব্যাংককে ব্যাংক বলা হয়ে থাকে, এটা কোনো ব্যাংক না, দের ইজ নট এ ব্যাংক। এখানে কোনো মানি ডিপোজিট করা যায় না, এটা কোনো রিজার্ভ রাখে না, এটি আপনাকে লগ্নি দিবে না, ইট ডাজেন্ট ডু এনিথিং, নান অফ দিস থিংস। কিন্তু এটা মনিটারি পলিসি সেট করে সরকারের, এবং কি পরিমাণ সরকারের যদি অর্থ দরকার পড়লে সরকার এখান থেকে লগ্নি করতে পারে। কিন্তু এখন এখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, আমরা দেখব এটি কোথায় যায়। আগামী সপ্তাহে আমি চেষ্টা করব আমরা কোথায় আছি, এই সমস্ত জিনিসের এফেক্ট আমাদের উপরে কোথায় পড়ছে, তারপরের সপ্তাহে আমি হাউজিং নিয়ে কথা বলবো। এখনকার মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।